যেই জাতি ঝড়ের বিরুদ্ধে, বন্যার বিরুদ্ধে, খরার বিরুদ্ধে, সাইক্লোনের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে, সেই জাতিকে আঘাত করে তারা ভুল করলো। আমরা কার সন্তান? আমরা তিতুমিরের সন্তান, হাজী শরীয়তের সন্তান, শমশের গাজীর সন্তান, নেতাজি সুভাষ বোসের সন্তান, প্রীতিলতার সন্তান। পাকিস্তান পরাজিত হলো শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, ইতিহাসের পাতাতেও। 71-এর আমাকে এক বেলুচি দড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল, আমরা যুদ্ধ করতে পারলাম না। কেন পারলে না তোমরা? আমাদের যে কোনো শেখ মুজিব নাই? জম্মু কাশ্মীরের উত্তর দিকের, যেখানে তারা সবচেয়ে বড় যুদ্ধটা করেছিল, যুদ্ধ পরিকল্পনা আমি চুরি করেছিলাম। 2 বুটের পাতার মধ্যে, কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। ভুট্টো বললেন, হ্যাঁ কথাটা ঠিক, 23 বছর আমরা তাদের গোলাম বানিয়ে রেখেছি, এখন মুজিব এবং তার সন্তানেরা 100 বছর আমাদের গোলাম বানিয়ে রাখবে। আমি কাগজ নিয়ে কথা বলি না, আমি হৃদয় থেকে কথা বলি। আমার শরীরের উপরে, মনের উপরে যে অত্যাচার হয়েছে তার বহিঃপ্রকাশটা কাগজে দেওয়া যায় না, 71-এ এবং পরবর্তীতেও। অনেকে বলে আপনি সোর্স কি? অপারেশন সার্চলাইট যখন শুরু হয় তার পূর্বে থেকে পাকিস্তানে ছিলাম। পাকিস্তানিরা আমাদেরকে আব্দুল বলে সম্বোধন করত। আব্দুল অর্থ হচ্ছে নকর, নকর হচ্ছে চাকর। তুম লোক হাম লোক কা নকর হ্যায়। যারা আজকে পাকিস্তান ভালোবাসে তারা এই কথা জানে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, চাকরির দরকার ছিল, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে খুব ভালো রেজাল্ট করেছিলাম, চাকরির দরকার ছিল, সেনাবাহিনী গেছিলাম, তাড়াতাড়ি বেতন পাবো বেশি। যাই হোক, সব কিছু স্বাদ আহ্লাদ একসঙ্গে হয় না তো। 23 বছরে জিন্নার পাকিস্তান আমাদের জন্য কবরস্থান হয়ে যাচ্ছিল। সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। 7ই মার্চ স্বাধীনতার ডাক, 25শে মার্চ কালো রাত এবং 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। এই বিষয়ে আমার বঙ্গবন্ধুর সঙ্গে গ্রেট প্রিভিলেজ অফ মাই লাইফ, আমি কয়েকটা ভেরিফিকেশন করেছি। সাধারণত বলতে চাই না, কিন্তু মনে হয় বলা উচিত, বয়স বেড়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাকে ডেকেছিলেন 28শে ফেব্রুয়ারি 1972 সন। 27শে ফেব্রুয়ারি ওসমানী সাহেব টেলিফোনে বললেন, কমান্ডার ইন চিফ, কালকে বিকাল 4টায় বঙ্গবন্ধু ভবন, রিপোর্ট দেয়ার টু বঙ্গবন্ধু, হি ওয়ান্টস টু টক টু ইউ। ইউনিফর্ম পরে যাবে। আমি গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি সব জেনে ফেলেছিলেন না? উনি বললেন, তুই কি জেনেছিলি? আমি বললাম কথাটা। উনি বললেন, কথাটা ঠিক, সে কথাটা এখন বলবো আপনাদেরকে। 1 জানুয়ারি বঙ্গবন্ধুরা টেলিফোন কল করেছিলেন ইয়াহিয়া খানকে। কন্টেন্টস ছিল, জেনারেল সাহেব ক্ষমতা হস্তান্তর করুন পার্লামেন্টে, সেশন হতেই হবে ঢাকাতে। ইয়াহিয়া খান বললেন, আমি আর ভুট্টো সাহেব আসছি। ঢাকায় এসেছিলেন তারা, অনেক আলোচনা হয়েছিল, বিফল আলোচনা হয়েছিল। 15 তারিখে ফেরত গেছিলেন। 16 তারিখে জেনারেল আকবর খান দেখা করতে আসলেন, আইএসআই প্রধান, সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি রাষ্ট্রপতির পরে আইএসআই প্রধান, প্রচণ্ড মেধাবী অ্যান্ড ভেরি ক্রুয়েল, খুব অ্যাসার্টিভ লোক। শত্রুকে তার গুণাবলীর জন্য স্মরণ করা উচিত। হাতে একটা প্যাকেট ছিল। ইয়াহিয়া খান তাকে দেখেই বললেন, আকবর আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত তো হবেনি স্যার, এত কঠিন পরিশ্রম করছেন, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এত মিটিং করছেন, ট্যুর করছেন, আপনার মনোরঞ্জন হচ্ছে না। মনোরঞ্জনের জন্য প্যাকেটটা দিয়ে বলল, এটা হলো ব্ল্যাক ডগ হুইস্কি, উর্দুতে বলে কালাকুত্তা। কালাকুত্তা পান করলে আপনি কালাকুত্তার মতো এনার্জি পেয়ে যাবেন। উনি হেসে দিলেন, জোক, নিশ্চয়ই পান করব, কিন্তু এখন আমার পাখি শিকার করতে ইচ্ছা করছে, তুমি প্রস্তুতি নাও। রাজা মহারাজারা পাখি শিকার করত আগেরকার দিনে, তাই না? রিল্যাক্সেশন।
পাখি শিকার করার নাম করিয়া 2টে হেলিকপ্টার করিয়া 17 তারিখ সকাল 6টার সময় এই পাখি উড়ে চলে গেল কোথায়, করাচির থেকে কেউ জানলো না। ল্যান্ড করলো লারকানাতে ভুট্টো সাহেবের প্রাসাদ বাড়িতে। ওয়েলকাম করলেন 3 জন ব্যক্তি মাত্র, ভুট্টো সাহেব নিজে, মমতাজ ভুট্টো তার চাচাতো ভাই, দুষ্ট রাজনীতিবিদ কোথায় সিন্ধের, মোস্তফা খের ক্রিকেট রাজনীতিবিদ, ভুট্টোর বন্ধু পাঞ্জাবের। সারাত ধরে তারা মদ্যপান করেছিল ব্ল্যাক ডগ হুইস্কি। আমাকে কে বলেছে? দেখুন, আজকে বলতে অসুবিধা নাই, আমার একটা যোগাযোগ ছিল পাকিস্তানে, একটা যোগাযোগ, মনে অন্য কথা নিয়েন না, আমি দেখতে খুব ফর্সা ছিলাম, এখন জীবনযুদ্ধে একটু অন্যরকম হয়ে গেছে। খুব ভালো উর্দু বলতে পারতাম। তারা বলতো ইয়ে সালা করাচি সে আয়া। করাচির ছেলেরা ফর্সা হয়, খুব ভালো, পাঞ্জাবিরা ভালো উর্দু বলে, পাঞ্জাবি বলে। আমি অনেক তাদের আলোচনা শুনতাম। আমার একজন আত্মীয় ছিলেন ইন্টেলিজেন্সের, ভালো জায়গায় ছিলেন, পাকিস্তানদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, উনি অনেক কথা বলেছেন। আমি ইনোসেন্টলি জিজ্ঞেস করেছি। আমার একজন ব্যাচমেট ছিলেন, তিনি প্রেসিডেন্টের খুবই কাছের একজন ব্যক্তির সন্তান। 3টা আমার সোর্স। এই 3টা সোর্স হয়তো আমাদের মুক্তিযুদ্ধে কিছু সহযোগিতা করেছে না জেনে, এবং ভারতকেও সহযোগিতা করেছে না জেনে। সারা রাত ধরে তারা মদ্যপান করলো, পাখি শিকার আলোচনা করলো না, বাঙালি শিকার করবে তারা। কি আলোচনা হয়েছিল সংক্ষেপে বলি। প্রথমে আকবর খান বলেছিলেন বাঙালি জাতি বড় বার বেড়ে গেছে, তাদের নেতা শেখ মুজিব আরও বার বেড়ে গেছে। শেখ মুজিব বারংবার বলছে পার্লামেন্ট সেশন ডাকতে, অনতিবিলম্বে সেশন হতেই হবে ঢাকাতে। ইয়াহিয়া খান বলেন মুজিব অলসো কল মি অ্যান্ড টোল্ড মি দ্য সেম থিং। কেন মুজিব তাড়াতাড়ি সেশন ডাকতে চাচ্ছে? কারণ মুজিব সবচেয়ে পপুলারিটি উপরে চলে গেছে এখন। হি ওয়ান্টস টু ইউটিলাইজ দ্যাট। কেন বলছে সেশন ঢাকাতে? কারণ ঢাকা তার ক্ষমতার কেন্দ্রবিন্দু। পার্লামেন্টের বাইরে লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে। কে বঙ্গবন্ধুর সমস্ত তথ্য আইএসআইকে পাস করত সেটা এখনো বের করতে পারেনি, হয়তো বের করে ফেলবো, সময় একটু লাগতে পারে, তাড়াহুড়া নাই। কেন? কারণ ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে হবে ঢাকাতে। পার্লামেন্ট সেশন যদি ডাকে, লক্ষ মানুষ পার্লামেন্ট সেশন ঘেরা করে রাখবে। সেইখানে শেখ মুজিব তার দল হর্ষধ্বনির মধ্যে সেশনে ঢুকে যাবে। তাদের মরাল হবে হাই, আমাদের নেতাদের মরাল হবে লো। মুজিব সেখানে দাঁড়িয়ে প্রথম দিন সে প্রধানমন্ত্রী হয়ে যাবে, দ্বিতীয় দিন সে তার ক্যাবিনেট ফর্ম করে ফেলবে। হিজ পেপার ইজ রেডি, কিচ্ছু বাধা দিতে পারবে না। ভুট্টো বললেন আমি মুজিবকে বলেছি 2টো প্রধানমন্ত্রী হবে পাকিস্তানের, আমি আর সে, ক্যাবিনেট 2টো ভাগ হবে। আকবর বললেন স্যার মুজিব কি বলেছে? কিছু বলে নাই। মুচকি হেসেছে। মুচকি হাসা অর্থ মুজিব সেটা করবে না, সে তো ভদ্রলোক, সে তো ঝগড়া করে না আপনার মতন। 3rd দিন সেই 6 দফা উপস্থাপনাকে 6 দফার ব্ল্যাঙ্কেট কভারেজ করে নেবে, 6 দফা পাস করিয়ে নেবে। 4 দিন কী করবে? এক এক করে 6 দফা ধরবে। প্রথমে ধরবে কোন দফা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেউ বলে স্বায়ত্তশাসনের কথা বলে। নো, মুজিব অনেক প্র্যাগমেটিক লিডার, প্র্যাকটিক্যাল লিডার। 4র্থ দিন সে 6 নম্বর দফা ধরবে, মিলিয়েশিয়া বাহিনী গঠন করো। কেন? আমাদের 6টা মিলিয়েশিয়া বাহিনী আছে। ঝেলাম রেঞ্জার্স, রাভি রেঞ্জার্স, সাত্রি রেঞ্জার্স, নর্দার্ন স্কাউট, টোচি স্কাউট, 3rd স্কাউট, সংখ্যা 10 লক্ষ। ইল্লিগেলি আমরা এটা করেছি, কারণ ইস্ট পাকিস্তানে কোনো মিলিয়েশিয়া বাহিনী নাই। ইপিআর মিলিয়েশিয়া বাহিনী না, আনসার মিলিয়েশিয়া বাহিনী না।
মিলিশিয়া বাহিনী, মুজিব বলবে এখন আমি 6টা মিলিশিয়া বাহিনী বানাবো, সংখ্যা হবে 10 লক্ষ, এর নাম দেব আমি বেঙ্গল মিলিশিয়া, কিচ্ছু মানা করতে পারবেন না, সমান অধিকার। এরাই হবে মুজিব সৈনিক। বেঙ্গল রেজিমেন্টের মধ্যে 75% বাঙালি, কমান্ড করে তারা বেশিরভাগ, ইপিআরে কমান্ড করে তারা বেশিরভাগ বাঙালি, কিন্তু কমান্ড নাই, তারা ইনএফেক্টিভ। এই মিলিশিয়া বাহিনী যখন হবে 10 লক্ষ, তারাই হবে মুজিব সৈনিক, সবাই হবে বাঙালি। মুজিব বলবে সমান অধিকার, তোমরা পাঞ্জাবি, বেলুচি, সিন্ধি, পাঠানকে দিয়ে বানিয়েছ, এই বেঙ্গল মিলিশিয়ায় কেউ তোমরা ঢুকতে পারবে না, কারণ আমরা মিলিশিয়া ঢুকতে পারতাম না। তারপরে কি হবে? মুজিব তখন মিলিশিয়া বাহিনী ইমিডিয়েটলি ফর্ম করবে, তার হাতে অস্ত্র চলে আসবে 10 লক্ষ। তারপরে কি করবে? মুজিব আমাদের কলিজা ছিঁড়ে ফেলবে। আমাদের কলিজাটা কি? সশস্ত্র বাহিনী, আমাদের ভালোবাসার বাহিনী, সেনাবাহিনী, ছিঁড়ে ফেলবে তাকে। কেন? প্রথমে মুজিব বলবে সমান অধিকার 6 দফায় পাশ হয়ে গেছে, 8.5% আমরা বাঙালিকে নেই, সশস্ত্র বাহিনীকে। এখন মুজিব বলবে 56 ভাগ পপুলেশন ওয়াইজ, কিছু মানা করতে পারবেন না, পার্লামেন্টে পাশ হয়ে গেছে। 2 নম্বর, জেনারেল একটাও বাঙালি নাই, 56 ভাগ। জেনারেল আব্দুল হামিদ বলল আমার বদলে বাঙালি একজন আর্মি কমান্ডার হবে। একইভাবে নৌ এবং বিমান বাহিনী, আইএসআই এর মধ্যে 3.5% বাঙালি, আমরা তাদেরকে নেই, কিন্তু কুক, মাসালচি, ড্রাইভার বানিয়ে রাখি। আইএসআই প্রধান বললেন আই উইল নট বি দেয়ার স্যার, মুজিবের লোক রেডি করা আছে, আমি এখনো জানি না। তারপরে কি হবে? 6 দফা লেখা আছে নৌবাহিনী সদর দপ্তর হবে বাংলার, ইস্ট পাকিস্তানে। মুজিব বলবে ঠিক আছে, সমান অধিকার, 23 বছরের পদাতিক বাহিনী এবং বিমান বাহিনী ওইখানে, এখন 23 বছর এখানে হবে। তাহলে আমাদের কলিজা ছিঁড়ে ফেলা হবে, উইল লুজ দ্য ফোর্সেস। তারপরে মুজিব আমাদের পেটে লাথি মারবে, খাবারে লাথি মারবে। 100 কোটি টাকা বাজেট হলে 30 পায় পূর্ব, 30 পায় পশ্চিম, বাকি রইল কত? 40 কই যায়? রাজধানী ইসলামাবাদ, ক্যাপিটাল, তারা পায় 70, আমরা পাই 30। দিন দিন আমরা গরিব হয়ে যাচ্ছি। সে বলবে না, রাজধানী হবে ঢাকাতে, সমান অধিকার, 23 বছর রাজধানী ঢাকায় থাকবে। মুজিব 3 বার পাকিস্তান পার্লামেন্টে বলেছে রাজধানী ঢাকায় করার জন্য। তারপরে বৈদেশিক মুদ্রা, যে যেটা অর্জন করবে সেটা গ্রহণ করবে। বৈদেশিক মুদ্রা আমরা পাচ্ছি 40, ওরা পাচ্ছে 60%। কিন্তু ডলারটা কই চলে যায়? ইসলামাবাদে, সেন্ট্রাল ব্যাংকে। এখন কই যাবে ডলার? ঢাকাতে। মুজিব কত চতুর, কারেন্সি সোয়াপ করা যাবে না, 6 দফা আছে, ঠিক বলেছি, গরিব হয়ে যাব। একইভাবে তারা এখন সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ার, ডক্টর প্রত্যেকখানে হস্তক্ষেপ করবে। সিভিল সার্ভিসে মোট 19% আছে, এখন হবে 56%। তখন তারা বলল তাহলে আমরা সশস্ত্র বাহিনী হারালাম, ইকোনমি হারালাম, আমরা সার্ভিস হারালাম, এডুকেশন হারালাম, রাজধানী হারালাম, তাহলে আমরা বাঁচবো কেমন করে? ভুট্টো বললেন হ্যাঁ, কথাটা ঠিক, 23 বছর আমরা তাদের গোলাম বানিয়ে রেখেছি, এখন মুজিব এবং তার সন্তানেরা 100 বছর আমাদের গোলাম বানিয়ে রাখবে। চিৎকার করে উঠল সবাই, আমরা ক্ষমতা হস্তান্তর করব না। না করলে কি করবেন বলুন আপনারা? আইএসআই লিড করছে কিন্তু ডিসকাশন। তারা বলল তুমি প্ল্যান দাও। প্ল্যান প্রস্তুত আছে স্যার, আমরা সশস্ত্র বাহিনীর লোক, আমরা প্রেসিডেন্স ফলো করি। পূর্বে কি হয়েছে? 68 সন থেকে বেলুচিস্তানে গণ্ডগোল শুরু হয়েছিল। ছোট গল্প বলি, হ্যাঁ, আমার সঙ্গে আছেন সবাই? 68 সনে গেছিলাম বেলুচিস্তানে,
সেখানে যাওয়ার পরে কোয়েটার থেকে বাসে উঠেছি, এক বন্ধুর সঙ্গে দেখা করবো, 3 ঘন্টা বাস জার্নি। 1.5 ঘন্টা পরে বাসটা বন্ধ হয়ে গেল, সবাই নেমে গেছে। সবাই নেমে গেছে, চা পান করবে। আমরা বলতাম কাওয়া, কালো চা, সুস্বাদু চা বেলুচিস্তানে, পশ্চিম পাকিস্তান অনেকখানে পাওয়া যায়। চায়ের দোকানে ঢোকার আগে দেখলাম ওয়ালে লাল অক্ষরে লেখা আছে বড় বড়, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। বুকটা ধক করে উঠল, এটা তো কারবালার উক্তি, নজরুলের উক্তি, কারবালাতে। এটা কি লেখা আছে এখানে? দোকানদারটা ছোট ছোট কালো কালো। আমি বললাম ভাই সাহেব ইয়ে ক্যা হ্যায়, এটা কি? দোকানদার বেলুচি, চোখ বড় করলো, দেখো মত দেখো না, বলো মত বলো না, টিক্কা আ গেয়া। আমি কি তখন জানতাম এই ঘটনার 3 বছর পরে ঢাকার মারা 25শে মার্চ কালো রাতে তাদের সন্তানদের জড়িয়ে ধরবে আর সন্তান চিৎকার করে বলবে আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। সেটাই হয়েছিল 68 সনে। বেলুচিরা সমান অধিকার চাচ্ছিল, বলছিল আমরা বেলুচি, সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, সবচেয়ে বেশি খনিজ পদার্থ বেলুচিস্তানের, সবচেয়ে পোটেনশিয়ালি ভালো পোর্ট গোয়াদিয়ার পোর্ট বেলুচিস্তানে, আমরা সমান অধিকার চাই। আন্দোলন শুরু করেছিল। ছোট আকারে বেলুচ লিবারেশন ফ্রন্ট হয়েছিল, তাদের সঙ্গে আমার পরিচয় ছিল, এখনও যোগাযোগ আছে। বেলুচ লিবারেশন ফ্রন্ট, তারা আন্দোলন শুরু করেছিল। তখন পাকিস্তান শাসনকর্তৃক বলেছিল আমরা বেলুচকে সমান অধিকার দেব না, পাকিস্তান হ্যাড টু বি কেপ্ট ডমিনেটেড বাই পাঞ্জাবিজ। কাকে আনবে? আমাদের দক্ষ জেনারেল, কঠিন হৃদয়ের জেনারেল 2 জন আছে, একজন জেনারেল জিয়াউল হক, আরেকজন টিক্কা খান। জিয়াকে রিজার্ভ রাখো পরের জন্য, এখন টিক্কা খানকে নিয়ে আসো। টিক্কা খানকে আনা হলো, একটা অপারেশন প্ল্যান রেডি করা হলো। আমাদের সঙ্গে মিলিয়ে দেখুন, অপারেশন সার্চলাইট ওয়াজ নাথিং নিউ। বিদেশি সাংবাদিক সব বিদায় করে দাও, আমেরিকা, চায়না, মিডল ইস্ট, ইউরোপকে জানিয়ে দাও কিছু ক্র্যাকডাউন হবে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের কন্ট্রোল করে রাখো। তারা করেছিল। তারপরে অপারেশন প্ল্যান রেডি করা হয়েছিল। গোপনে টিক্কা খান বেলুচিস্তানে ঢুকে গেছিল। বেলুচি ভাইরা আমাকে কত জড়িয়ে ধরে কেঁদে বলেছে তোমরা যুদ্ধ করতে পারলে আমরা পারলাম না। বেলুচিরা যোদ্ধার জাতি না, খুবই সিম্পলিস্টিক। কবিতার পরে তারা কত বেলুচিকে হত্যা করেছে আমি জানি না, কত বেলুচি পাশের দেশ ইরান, আফগানিস্তান, লেবাননে পালিয়ে গেছে আমরা জানি না। বিশ্ব বিবেক জাগ্রত হয় নাই। বেলুচির আত্মসমর্পণ করেছিল। 71-এর আমাকে এক বেলুচি জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল, আমরা যুদ্ধ করতে পারলাম না। কেন পারলে না তোমরা? আমাদের যে কোনো শেখ মুজিব নাই? আমাদের স্বাধীনতা বিরোধী রাজাকাররা এখন যারা খুব ভালো আছে তাদের জানা উচিত বেলুচিরা কি বলেছে। আমাদের কোনো শেখ মুজিব ছিল না। তারা তখন বলেছিল আমরা একটা সফল অপারেশন চালিয়েছিলাম। কে? জেনারেল জিয়াউল হককে দিয়ে। কোথায়? প্যালেস্টিনে। আমার ভাইরা, আমরা পাকিস্তানিরা, আমাদের পাকিস্তানিরা প্যালেস্টিনের নামে চোখে পানি ফেলে, বদমাইশ। একই সময় 68 সনের দিকে প্যালেস্টিনিয়ানরা 48 থেকে নিয়ে সবাই মাইগ্রেট করছিল জর্ডানের দিকে, ইসরায়েলের অত্যাচারে। ইসরায়েল থেকে তারা সমান অধিকার চাচ্ছিল। তখন জিয়াউল হককে, তখন সে ট্রেনিং ডিভিশনাল কমান্ডার ছিল। কোথায়? ডিভিশনাল কমান্ডার, তার ডিভিশন ছিল পাকিস্তানের ডিভিশন আম্মানে। কিং হুসেইন দেখলো প্যালেস্টিনিদের তার সৈন্য দিয়ে মারবে না, কারণ তার সৈন্যরা, এদের মধ্যে প্যালেস্টিনের প্রতি সিম্প্যাথি বেশি আছে, তারা ভালো মানুষ জর্ডানের সৈন্যরা, কাকে দিয়ে মারাবে? জেনারেল জিয়াউল হক ওয়াজ কল্ড একটা অপারেশন চালাতে। কত প্যালেস্টিনের লোককে মেরেছে আমি জানি না। আমি প্যালেস্টিনের এই ঘটনা স্টাডি করার জন্য জর্ডানে ছিলেন 1 মাস। প্রত্যেকটা ক্যাম্পে গেছি। তারা আমাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে আমরা
ভিকটিমস অফ পাকিস্তান তোমরা যেরকম, তোদের টিক্কা খান আর জিয়াউল হক একই কাজ করেছে, তাদের ট্যাঙ্ক ডিভিশন দিয়ে মার্চ করেছে, প্যালেস্টাইনে মেরে ফেলেছে, তারা ইসলামের কথা বলে। একই কথা শুনেছি, আমাদের কোনো শেখ মুজিব ছিল না, তাহলে আমরা যুদ্ধ করতে পারতাম। 3 নম্বর, এখন তারা বলল তাহলে প্রস্তুতি নিতে হবে, টিক্কা খানকে পাঠাতে হবে, কিন্তু কিছু কাজ করতে হবে। কি কাজ? প্রথমে সৈন্য পাঠাতে হবে। সৈন্য যখন পাঠাবো আমরা, মোটিভেশন করতে হবে। কি মোটিভেশন করব? ধর্মকে ব্যবহার করতে হবে। করাচি বিমানবন্দর, করাচি নৌবন্দরের কাছে লক্ষ সৈন্য বসানো হবে। এখানে বসে থাকবেন রেজিমেন্টের মৌলানা, প্রত্যেকে এক একজন হুজুর, প্রত্যেক রেজিমেন্টে একটা করে মৌলানা থাকে, ওদেরকে বড়া হুজুর বলা হয়। তাদের মেহেন্দি করা দাড়ি, মোটা সোটা সবাই, আলখাল্লা পরা, খুবই অ্যারিস্টোক্রেটিক হুজুররা সবাই। তাদের আর জেনারেলরা বসে থাকবে। হুজুররা বলবেন, আমার ভাইরা তোমরা সবাই জিহাদে যাচ্ছ। জিহাদ কেন? ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান খতরা মে হ্যায়, খতরা মিন্স ডেঞ্জারে পড়ে গেছে। বিধর্মী মুজিব, সেকুলার মুজিব এবং তার বিধর্মী দলরা ইসলাম ধ্বংস করতে চাচ্ছে। ইসলাম যখন বিপদে পড়ে যায় তখনই জিহাদ হয়। তোমরা সবাই মোহাম্মদ বিন কাসেমের সৈনিক, তোমরা সবাই জিহাদে যাবে। এখন জিহাদে যখন যাবে, অনেক লোক দেখবে তোমরা ইনোসেন্ট বাঙালি মনে হবে। ন যাকে সন্দেহ করবে তাকে হত্যা করতে পারবে। আর একটা কথা, তারা মুসলিম না, মুসলমানের নাম ব্যবহার করে, তারা অন্য ধর্মের লোক। তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না মানুষ মারার জন্য। জেনারেল সাহেবদের অনুরোধ করলাম, বাঙালি হত্যা করলে কি কোর্ট মার্শাল হবে? সৈনিকরা হাত তুলে বলল হবে না। ইমাম সাহেবরা বলে দিল হবে না। তারপরে কঠিন কথা, অপারেশন চলবে 4 বছর। এনাফ। কেন? 4 বছরের মধ্যে বাঙালি মাইনরিটি হয়ে যাবে। হিসাব করে দেখেন, 1 বছরে প্রায় 1 কোটি পাঠিয়ে দিয়েছিল 4 বছর। আর মনোবল ভাঙতে হবে। এখন প্রশ্ন চলে আসলো, 4 বছর সৈনিকদের ছুটি দিবেন? নো, অপারেশনাল একটা ছুটি হবে না। পরিবার নিতে দিবেন? না, দিব না। আমার কয়েকজন মা আছেন, আমি কিছু খারাপ কথা বলবো, মনে করবেন না কিছু। আমাদের সৈনিকরা তরুণ এবং যুবক, শরীরে প্রয়োজন দেখা দিলে বেশি দিন তারা যুদ্ধ করবে না, মরাল লো হয়ে যাবে। তাদের মরাল আপ করতে হবে। হুজুরদেরকে বলতে হবে তোমরা কাজ করে দেবে। হুজুররা বলবেন তোমরা সবাই জিহাদে যাচ্ছ। জিহাদ কেন? বিধর্মীদের বিরুদ্ধে। এরা বিধর্মী। তোমাদের পরিবার থাকবে না আমরা জানি, যে সৈনিকের শরীরে প্রয়োজন দেখা দিবে। আমরা কমান্ডিং অফিসারদেরকে বিনীত অনুরোধ করছি, ইসলামের খাতিরে প্রত্যেকটা ক্যান্টনমেন্টের মধ্যে তোমরা নারীদের রাখার বন্দোবস্ত করবে, লিগালি করে দাও। সৈনিকরা গ্রামে অপারেশনে গেলে বলৎকার করলে তাদের কাউকে কোর্ট মার্শাল করবে না, কসম খোদা কি বলে দিলাম তোমাদেরকে। সৈনিকরা উচ্ছ্বাস করবে, জেনারেল সাহেবের হাত তুলে বলবে নো বডি উইল বি কোর্ট মার্শাল। আমার ভাই বোনেরা, কয় লক্ষ মা বোনের উপর অত্যাচার হয়েছে আপনারা জানেন। একজন সৈনিকের কোর্ট মার্শাল হয়নি, প্রশ্নটা কেন করেন না নিজেকে? তারপরে আরেকটু এগিয়ে গেল কথাটা। কি কথা? 1 বছরের উপর অবৈধ সন্তানের জন্মগ্রহণ শুরু হবে। সেই সন্তানকে কি করা হবে? বাঁচিয়ে রাখো, মেরে দিব? মেরো না, দরকার নাই, বাঁচিয়ে রাখো, কাজ হবে। আমরা কিছু বাহিনী গঠন করব, আল বাদর, আল শামস, রাজাকার বাহিনী। সেই বাহিনীগুলিকে পাঞ্জাবি রক্ত থাকতে হবে। এখন তো গেলে বাঙালি আর বিহারি কিছু, বাঙালি রক্ত দিয়ে ডমিনেট করতে হবে। 1 বছরের পরে 4 বছর নতুন প্রজন্ম হবে আমাদের। টিক্কা খান চলে গেল, অপারেশন সার্চলাইট শুরু হলো। যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর হত্যা করে ইতিহাসকে। যদি ইতিহাস চর্চা না করি আমরা, বাঙালি ভীরু কাপুরুষ জাতি না। বাঙালি মনে হয় বিশ্বের সবচেয়ে বড় মার্শাল জাতি।
যেই জাতি ঝড়ের বিরুদ্ধে, বন্যার বিরুদ্ধে, খরার বিরুদ্ধে, সাইক্লোনের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে, সেই জাতিকে আঘাত করে তারা ভুল করলো। আমরা কার সন্তান? আমরা তিতুমিরের সন্তান, হাজী শরীয়তের সন্তান, শমশের গাজীর সন্তান, নেতাজি সুভাষ বোসের সন্তান, প্রীতিলতার সন্তান, ক্ষুদিরামের সন্তান। এই দেশ কৃষকের দেশ। কৃষক হচ্ছে সবচেয়ে সাহসী সম্প্রদায়। তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। কৃষক তার জমি কাউকে দিতে চায় না। সেটাই হলো ৭১। বঙ্গবন্ধু এই কথাটা বুঝতেন, তাই তিনি ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলাম, বঙ্গবন্ধু আপনি সব জেনে ফেলেছিলেন না? তিনি বললেন, তোরা কি জেনেছিলি? জেনেছিলাম স্যার। মানুষকে জাগাতে হবে না, মানুষকে প্রস্তুত করতে হবে না, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে না, যুদ্ধ ছাড়া অল্টারনেটিভ কিছু ছিল বলেছেন তো তিনি। তাই ৭ই মার্চের ভাষণ কি বলেছেন তিনি? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরে কি হলো? ৭ই মার্চে টিক্কা খান চলে আসলো, অপারেশন সার্চলাইট শুরু হলো। তারপরে এই সার্চলাইটে কি হয়েছে আর কি বলতে হবে? কিন্তু পাকিস্তান পরাজিত হলো, শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, ইতিহাসের পাতাতেও। আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে, কারণ আমরা মুক্তিযুদ্ধের পরে মাত্র ৩.৫ বছরের মধ্যে জাতির জনককে হারিয়েছি, জাতির বিবেককে হারিয়েছি, জাতির চেতনাকে হারিয়েছি, জাতির ঘুমন্ত আত্মাকে হারিয়ে ফেলেছি। তাই আজকেও খাদিম চা বাগানে রেবাতি মাহালি চিৎকার করে তাকে বলৎকার করা হয়েছিল, 10 জন সৈনিক। সেই চিৎকার আমরা শুনতে পাই না। আমরা এখন নতুন করে ইতিহাস রচনা করার চেষ্টা করছি। কই গণযুদ্ধের থেকে কুইক মার্চ করা শুরু করে দিলাম। যখন তাদের বিরুদ্ধে কথা বলতে গেলাম, আমাকে চাকরির থেকে ডিসমিস করে দেওয়া হলো। একটা কথা বলে রাখি শুধু, আমি কিছু কাজ করেছিলাম। আপনি জানিয়ে রাখুন, বয়স বেশি হচ্ছে। পাকিস্তানের যুদ্ধ পরিকল্পনাটা জম্মু কাশ্মীরের উত্তর দিকের, যেখানে তারা সবচেয়ে বড় যুদ্ধটা করেছিল, যুদ্ধ পরিকল্পনা আমি চুরি করেছিলাম। 2 বুটের পাতার মধ্যে, কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। সেটা ভারতকে দিয়েছিলাম। ভারত বিশ্বাস করে নাই, মনে করেছিল আমি পাকিস্তানের স্পাই, মিসগাইড করতে এসেছি। যাই হোক, সেই প্ল্যানটা তারা ব্যবহার করেছিল। সেই নর্দার্ন অ্যাক্সেস তারা জয়লাভ করেছিল। ভারতের রাষ্ট্রপতি আমাকে বলেছেন যে আমরা তোমাদেরকে অনেক সাহায্য করেছি ৭১-এর, কিন্তু তুমি আমাদের হাজার হাজার মানুষের এবং সৈন্যের জীবন বাঁচিয়েছ। সেই পরিকল্পনা যদি সফল না হতো তাহলে ভারতের কাশ্মীর বিপদে পড়ে যেত। তার এই প্ল্যানটা ছিল, যুদ্ধ যদি হয় তাহলে কাশ্মীরটাকে আলাদা করে দেবে তারা। স্ট্রাইক ফোর্স নট গুজরানওয়ালা কোর, লেফটেন্যান্ট এস.ডি. শামীমের কোর, তাদের যুদ্ধ করে মেনেছিলাম। তাই সামান্য চেষ্টা করেছিলাম। কিন্তু দুঃখের কথা বলতে চাই, বঙ্গবন্ধু হত্যার পরে আমি ভিলেন হয়ে গেলাম। আমাকে চাকরির থেকে ডিসমিস করা হলো। আমি অপ্ট করলাম আমাকে কোর্ট মার্শাল করা হলো না। আমাকে জাতীয় বেঈমান করে দেওয়া হলো, চাকরি বাকরি দেওয়া হলো না, রেগুলার ইন্টারোগেশন করা হতো। কিন্তু সব কিছু খারাপ হয় না। যেদিন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসলেন, 3 দিনের মাথায় দেখলাম আমি রেগুলারাইজড হয়ে গেছি। আমার নামে কোনো চার্জশিট নাই, আমি স্বাধীন নাগরিক হিসেবে কথা বলতে পারছি। চলুন আমরা চেতনা জাগ্রত করি, বিবেককে জাগ্রত করি, ঘুমন্ত আত্মাকে জাগ্রত করি, ইতিহাসের মুখোমুখি হই। ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, লাখো শহীদের ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, শিশু হত্যার ইতিহাস, আর আপনার আমার পিতামাতার কষ্টে অর্জিত জনযুদ্ধের ইতিহাস, গণযুদ্ধের ইতিহাস। গণ ইতিহাস সংরক্ষণ করবেন, একটা ভালো দেশ হবে। এই দেশে আমরা, আমাদের সন্তানরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো। বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।